বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ২৬ সেপ্টেম্বর, ১১ আশ্বিন এবং ফার্সি ৪ মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৪১ মিটার ব্যান্ডে ৭৩০৫ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় সান্ধ্য অধিবেশন এবং রাত ১০:৩০টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে ১ মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে ভার্চুয়াল কিংবা কূটনীতিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যতই একের পর এক বার্তা পাঠাক না কেন, তাতে তেহরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মতো নদীমাতৃক বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। কোন দেশেরই জোর জবরদস্তি মেনে নেওয়া হবে না বলে ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানালেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান। হামাস বলেছে দখলদারদের বিতাড়নের সর্বোত্তম উপায় প্রতিরোধ। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট জিয়ে রেখে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু করতে আমেরিকাকে নীতি পরিবর্তনের আহ্বান জানালেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানি জাতির অস্তিত্বের সঙ্গে মুক্তি ও স্বাধীনতার চেতনা মিশে আছে। ইরানিরা যখন মনে করে তাদের উপর কেউ জোর জবরদস্তি করছে, তখন তারা এ বিষয়ে প্রতিক্রিয়া দেখায়। তিনি আজ ব্রিটেনের নয়া রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফের পরিচয়পত্র গ্রহণকারী কথা বলেন। রাইসি এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, আপনি ফার্সি ভাষা ভালো বোঝেন, কাজে আপনি আপনাদের সরকারকে ইরানিদের স্বাধীনতার চেতনা ও এ সংক্রান্ত উপলব্ধি বুঝিয়ে বলুন। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ইসলামী ইরান কখনো অন্যায় ও অবিচার মেনে নেবে না। ইউরোপ তথা পাশ্চাত্যের উচিত অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে আচরণ করা। এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তিনি 20 বছর পর আবারও ইরান এসেছেন রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ইরানে কম বয়সীদের জন্য সিঙ্গেল ডোজের 60 লাখ টিকা এসে পৌঁছেছে। এই টিকা 3 থেকে 17 বছর বয়সীদের দেয়া হবে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুসিয়ান মোকাদ্দম আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসব টিকা আমদানি করা হয়েছে। চীন থেকে টিকা আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। মোহাম্মদ হাসান কুসিয়ান মোকাদ্দম বলেন, টিকা কোন কোম্পানির তা বিবেচনায় না নিয়ে টিকা গ্রহণ দ্রুত সম্পন্ন করতে হবে। ইরানে যেসব টিকা দেয়া হচ্ছে তার সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 288 জন। একই সময়ে শনাক্ত হয়েছে 13,792 জন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে বলেছেন, প্রতিরোধ সংগ্রাম এখন ফিলিস্তিনি জাতির ঢাল তলোয়ার। স্বাধীনতা ও মুক্তির জন্য ফিলিস্তিনিরা শক্তি, সামর্থ্য ও দৃঢ়তা অর্জন করেছে। দক্ষিণ নাবলুসের বেইতা উপশহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী শহীদ হওয়ার পর তিনি কথা বললেন। শহীদ এই ফিলিস্তিনির নাম মোহাম্মদ আলী খাবিসা। এই হত্যাকাণ্ড সম্পর্কে ইসমাইল হানি আরো বলেছেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব মেনে নেবে না।
ইহুদি উপশহরগুলোকে স্বীকৃতি দেবে না। হামাস নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামের বিষয়ে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ। দখলদারদেরকে বিতাড়িত করার এটি সবচেয়ে সহজ পন্থা। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারদের কোনো ভবিষ্যৎ নেই। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার জানায়, ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আলী খাবিসা ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে, ব্যাপারে বাগদাদের কেন্দ্রীয় সরকার যে অবস্থান নিয়েছে তার প্রতি কুর্দিস্তানের সমর্থন রয়েছে। গত শুক্রবার কুর্দিস্তানের রাজধানী এরবিলে একটি সম্মেলনের আয়োজন করা হয়, যেখান থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দাবি তোলা হয়। ওই সম্মেলনের আয়োজকদের কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার। এক বিবৃতিতে কুর্দিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি যেভাবে ইরাকের কেন্দ্রীয় সরকার প্রত্যাখ্যান করেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে কুর্দিস্তান। বিবৃতিতে আরো বলা হয়, যে কথা বলে আয়োজকরা সম্মেলন অনুষ্ঠান করতে চেয়েছিলেন তার থেকে কেউ কেউ সম্মেলনকে ভিন্ন দিকে নিয়ে গেছেন এবং তারা নিজেদের স্বার্থ হাসিলের উপায় হিসেবে সম্মেলনকে ব্যবহার করেছেন। যে শর্তের ভিত্তিতে এই সম্মেলন অনুষ্ঠানের সুযোগ দেওয়া হয় তারা তা ভঙ্গ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কোন কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে সুবিধা নিতে চায় সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছ থেকে সুবিধা নিতে চায় সরকার। জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে আজ রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব এমন অভিযোগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় নিয়ে কোনো কথা নেই। সরকার প্রধান এবং দলের নেতারা কেউই এ বিষয়ে কার্যকর কিছু করেননি। রোহিঙ্গা সমস্যা বিষয়ে সংশ্লিষ্ট ভারত বা চীনের কাছেও সরকার যেতে পারেনি। দেশীয় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেছেন, একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার নির্বাচন না করেই ক্ষমতায় বসে আছে। আমাদের এখন মূল লক্ষ্য হবে এদেশের মানুষকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল আশা করেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনী সরকার ব্যবস্থার মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে কাশ্মীরের পুলিশ। নিহত গেরিলাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেরও দাবি করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। নিহত গেরিলাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে। আজ রোববার কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, সন্ত্রাসীদের মধ্যে একজন স্থানীয়ভাবে প্রশিক্ষিত ছিল, অন্যজন পাকিস্তানে প্রশিক্ষণ পেয়েছে। নিহতদের মধ্যে একজন বিজেপি নেতা ওয়াসিম বারি হত্যার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। বান্দিপুরার ওয়াতনিরা এলাকায় গেরিলারা লুকিয়ে আছে বলে পুলিশ খবর পেয়েছিল। ওই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ, সেনাবাহিনীর 14 রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনীর সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে আজ রোববার সকালে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা গেরিলাদের পক্ষ থেকে গুলি চালানো শুরু হয়। নিরাপত্তা বাহিনী তাদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু গেরিলারা নিরাপত্তা বাহিনীর কথায় কান না দিয়ে গুলি চালাতে থাকে।
এরপরে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। এতে 2 গেরিলা নিহত হয়। হিন্দি নবভারত টাইমস সূত্রে প্রকাশ, নিহত গেরিলাদের লাশ নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে। নিরাপত্তা বাহিনী বলছে, নিহত সন্ত্রাসীরা কোন সংগঠনের সদস্য এবং তারা কোন উদ্দেশ্যে এলাকায় লুকিয়েছিল তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় তল্লাশি চলছে, কারণ তাদের আরো এক সঙ্গী এখনো এলাকায় লুকিয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করতে আমেরিকাকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ল্যাভরভ শনিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক সংলাপ যত দ্রুত সম্ভব আবার শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সুস্পষ্ট যে আমেরিকাকে পরমাণু সমঝোতার বিষয়ে আরো বেশি তৎপরতা দেখাতে হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আবারও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে ইরান ও আমেরিকার মধ্যে দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনতে হবে। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে নিজের নিউ ইয়র্ক সফর ও সেখানকার বিভিন্ন সাক্ষাৎ সম্পর্কে লেখা এক নিবন্ধে এ আহ্বান জানান বোরেল। গত কয়েক সপ্তাহ ধরে ভিয়েনার সংলাপ বন্ধ থাকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিউ ইয়র্কে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেছিলেন, কিন্তু এ ধরনের কোন বৈঠক না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিক আসরে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিপক্ষকে বয়কট করা ইরানি জুডো খেলোয়াড়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় ইরানের আরাশ মির ইসমাইলিকে স্বর্ণ পদক দেওয়া হয়। ইরানের ক্রীড়ামন্ত্রীর হাত থেকে তিনি এই পদক গ্রহণ করেন। অলিম্পিকে প্রতিপক্ষের বিরুদ্ধে অংশ না নিয়ে ইরানি এই খেলোয়াড় মূলত ফিলিস্তিনি ইস্যুর প্রতি সমর্থন দিয়েছিলেন। আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর রিং লিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে দেশটির ক্ষমতা গ্রহণকারী তালেবান ঘোষণা করেছে। তালেবানের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এ খবর জানিয়েছে। তালেবান কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় কাবুলে বলেন, জঙ্গি গোষ্ঠী আইএস এর রিং লিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে। তবে খোরাসানি কবে, কোথায় ও কিভাবে নিহত হয়েছে সে সম্পর্কে কিচ্ছু জানায়নি তালেবান। কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গত দশকের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ চালিয়ে আসছে চরম উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল কিংবা কূটনৈতিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যতই একের পর এক বার্তা পাঠাক না কেন, তেহরানের সিদ্ধান্তে তার কোনো প্রভাব পড়বে না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিউ ইয়র্ক থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল কিংবা কূটনৈতিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যতই একের পর এক বার্তা পাঠাক না কেন, তাতে তেহরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। এর আগে তিনি নিউ ইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন, আমাদের আগের সরকারের আমলে পরমাণু আলোচনায় কতদূর অগ্রগতি হয়েছিল তা ভালো করে যাচাই বাছাই করার পরই
আমাদের নতুন সরকার ফের আলোচনা শুরু করবে। তিনি বলেছেন, এখন আমাদের নীতি হচ্ছে প্রতিপক্ষকে কথায় নয় বরং কাজ দিয়ে আন্তরিকতা প্রমাণ করতে হবে। সময়ক্ষেপণ কিংবা যুক্তরাষ্ট্রের অগঠনমূলক আচরণ কোনটিই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা ও ভিয়েনায় ফের আলোচনা শুরুর বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দুদিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠেছে তা হচ্ছে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আদৌ কোনো ইচ্ছা আছে কিনা। মার্কিন আচরণের কারণেই তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ জোরদার হয়েছে। কেননা ইউরোপ ও যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এমনকি এরপর যুক্তরাষ্ট্র একের পর এক যে নিষেধাজ্ঞা দিয়েছে ও ইরানকেও হুমকি দিয়ে চলেছে তাও পরমাণু সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। তারা একদিকে পরমাণু আলোচনায় ফিরে আসার জন্য ইরানকে আহ্বান জানাচ্ছে, অন্যদিকে দেশটির বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ইউরোপের আচরণ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কেননা ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থার বিষয়টি আমলে না নিয়ে ভিয়েনা সংলাপে ফিরে আসা ও একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইরানের উপর চাপ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসেই সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা আমাদের শরিক দেশগুলোর সঙ্গে পরামর্শ করে ইরানের সঙ্গে সংলাপে বসব এবং তাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। যদিও ইরান তা শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র নিজের নীতি মেনে নিতে ইরানকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতার বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য মানুষের জন্য নদী। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বিশ্বের বিভিন্ন দেশের মতো নদীমাতৃক এই বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। এবছর এই দিবসটির মূল প্রতিপাদ্য মানুষের জন্য নদী। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালন করা হয় বিশ্ব নদী দিবস। বাংলাদেশে নদী ও প্রাকৃতিক জলাধার রক্ষায় সোচ্চার রয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এরকম ৭০টিরও বেশি সংগঠন, উদ্যোগ ও আন্দোলনের সমন্বয়ে গঠিত বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ গতকাল অনলাইন মার্চ ফর রিভার্স এই কর্মসূচি পালন করেছে। এছাড়া পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এর উদ্যোগে বাংলাদেশের ৫১টি স্থানে নদী বাঁচাও বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান এসব স্লোগান নিয়ে নদী রক্ষায় পদযাত্রা, নদী ভ্রমণ, মানববন্ধন ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। উল্লেখ্য, দূষণে দখলে মৃতপ্রায় নদ নদী রক্ষায় দীর্ঘমেয়াদী সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২৫ বছর মেয়াদী ৪০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প গ্রহণের পাশাপাশি অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে। ২০১৯ সালে নদী কমিশনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রথমবারের মতো নদ নদীর অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছিল। তখন সারা দেশে দখলদারদের সংখ্যা ছিল ৫৭,৩৯০ জন। উচ্ছেদ করা হয়েছে ১৮,৫৮৯টি দখলদারকে। এর পরেও ওই বছর ২০১৯ সালে সারা দেশে নতুন দখলদারের সংখ্যা ৫,০০০ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নদী দখল দূষণের দায়ে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেবার আইন থাকলেও এখন পর্যন্ত কারো দণ্ড হয়নি। হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিলেও প্রাণ পাচ্ছে না নদী। অবৈধ দখল উচ্ছেদের জন্য বছরব্যাপী ব্যাপক কার্যক্রম ঘোষণার মধ্যেও থামছে না দখল অথবা পুনর্দখল। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন, প্রাতিষ্ঠানিকভাবে সরকার অনেকগুলো ভালো পদক্ষেপ গ্রহণ, যেমন নদী কমিশন করছে, কমিটি করে এতগুলো সিদ্ধান্ত নিছে, এই যে দখল মুক্ত করবে, দূষণ মুক্ত করবে। তারপরে ধরুন নদী কমিশন করিয়া যে এদের চিহ্নিত করতে পারছে, এই যে ধরুন
সারা বাংলাদেশেই অনেকগুলা দখলদারকে চিহ্নিত করছে। এগুলো রিয়েলি এপ্রিসিয়েট করি যে এগুলো খুবই ভালো পদক্ষেপ, কিন্তু নদী দখলমুক্ত করার যে প্রক্রিয়াটা এটা সন্তুষ্টজনক না। এ প্রসঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ASM আলী কবির শ্রেণিয়াবাদ গণমাধ্যমকে বলেছেন, এখন যে দখল দূষণ তা কয়েক দশক ধরে চলছে। জাতীয় নদী রক্ষা কমিশন মাত্র 7 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চেষ্টা করছি সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নত হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম আরেকবার। কোন দেশেরই জোর জবরদস্তি মেনে নেওয়া হবে না বলে ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানালেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান। হামাস বলেছে, দখলদারদের বিতাড়নের সর্বোত্তম উপায় প্রতিরোধ। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট জিয়ে রেখে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর। রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করতে আমেরিকাকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিক আসরে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিপক্ষকে বয়কট করা ইরানি জুডো খেলোয়াড়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাকে দেয়া হয়েছে স্বর্ণপদক। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে রাতের অধিবেশন থেকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।